শোনো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মৃত্যুর আগের দিন প্রশান্ত মেয়ে অনেকবার ফোন করেছিল। ঘুরতে গিয়ে বাবাকে এতবার ফোন কেন করলো? মেবি টাকা চাওয়ার জন্য, যেটা রজতবাবু বললো আর কি। ইয়েস, আর সেটা দিতে রাজি না হওয়ায় রাগে বাবাকে। তবে থ্রেটিং কলের কেসটাও কিন্তু দেখতে হবে। নট রিচেবল বলছে, তাই তো? তবে নাম্বারটা কার সেটা একবার কাস্টমার কেয়ারে কল করলে তো জানা যাবে। হ্যাঁ হ্যাঁ অলি, আমি ফোন করে দেখছি, দাঁড়াও। রিবন স্ট্রিটের বিখ্যাত জ্যোতিষীর চেম্বারে আজও রোজকার মতোই ভিড় জমেছে। তবে আজ আর কেউ ভাগ্য গণনা করতে আসেনি। ক্লায়েন্ট থেকে আত্মীয় স্বজন সবাই এসেছে জ্যোতিষী প্রশান্ত ঘোষালকে শেষ শ্রদ্ধা জানাতে। আবার কেউ বা জ্যোতিষী মার্ডার হয়েছে শুনেই স্রেফ মজা দেখতে চলে এসেছে। কিছু মানুষের কাছে অন্যের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো মজাই বটে, তাদের কাছে নেহাতি একটা তামাশা। ডিটেকটিভ অলিভিয়া আর সৌনক ফোনটা পেয়েই তড়িঘড়ি ছুটে এসেও বেশ অনেকক্ষণ বাইরেই দাঁড়িয়েছিল। তাদের পক্ষে ভিড় ঠেলে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছিল না। প্রমোদ সরকার ওপর থেকে ওদের দেখে নেয়, আর প্রশান্ত ঘোষালের সহায়িকা রানুকে পাঠায় ওদের উপরের ঘরে নিয়ে আসার জন্য, যেখানে মার্ডারটা হয়েছে। প্রমোদ এগিয়ে এসে হাত জোর করে বলে, নমস্কার, আমি ফোন করেছিলাম আপনাদের। ডক্টর শ্রীমার পেশেন্ট আমি। ওনার কাছে আপনাদের খুব নাম শুনেছিলাম, তখন ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম। তাই প্রশান্তর মার্ডার কেসটার জন্য মনে হলো আপনাদেরকেই। আই এম ভেরি সরি, আপনারা এসে গেছেন জানলে আগেই ওকে পাঠিয়ে দিতাম। ফোন করতে পারতেন একবার। আরে না না, সে ঠিক আছে, চলুন। প্রশান্ত ঘোষালের বডিটা চেয়ারেই ছিল তখনও। আসলে ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জির অপেক্ষা করছিল সবাই। ইনভেস্টিগেশনের সুবিধের জন্য ওটা সরাতে দেওয়া হয়নি। অলি আর সৌনক হাতে গ্লাভস পরে নেয়। বডিটা সব দিক থেকে ভালো করে পর্যবেক্ষণ করে ওরা। পেটের কাছে একটা ছুরি ঢুকে আছে, অথচ ছুরিটা খুনি বার করে নেয়নি। হয়তো এটা অনেক বড় ক্লু হতে পারে। সৌনক বলল, হতে পারে হয়তো কেউ চলে এসেছিল, তাই তাড়াহুড়োয় ছুরিটা ফেলে চলে গেছে নাকি? হ্যাঁ, এটা তো হতেই পারে, তবে আরও অনেক কিছুই কিন্তু হতে পারে। এনিওয়ে, এটা একটা মেইন পয়েন্ট কিন্তু, নোট ইট। সৌনক ছুরিটা খুব মন দিয়ে দেখতে দেখতে বলল, নর্মাল ফল কাটারই ছুরি, আমাদের বাড়িতে যেরকম থাকে আর কি। ঘরের জিনিস দিয়ে কাজ চালিয়েছে। আমি ধরে নিতেই পারি যে পেশাদার খুনি হয়তো না, কি বলো? তাই তো মনে হচ্ছে। তবে টেবিলের নিচে এক কোণায় পড়ে থাকা একটা বিড়ির টুকরো দেখতে পায় অলি। ওটা হাতে নিয়ে দেখতে দেখতে বলে, যে খুনটা করেছে সে বিড়িটা একটু টেনেই এখানে ফেলে দিয়েছে। আচ্ছা, এর কি কোনো কারণ হতে পারে সৌনক? সে বিড়ি টানতে টানতে খুনটা করলো, নাকি মার্ডার করার পরে দুটান দিয়েছে? গুড কোয়েশ্চেন অলি। ইন্সপেক্টর পিনাকি এতক্ষণ চুপ করে সব দেখছিলেন। এবার সামনে এসে বললেন, আচ্ছা, আপনাদের কাজটা শেষ হলে আমরা আমাদের কাজটা করতে পারি ম্যাডাম। বডিটা তো তুলতে হবে, পোস্টমর্টমে পাঠাতে হবে, আর এটা যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো, তাতে আপনারও সবারই সুবিধে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বডিটা এবার আপনারা নিয়ে যেতে পারেন। যা দেখার আমরা দেখে নিয়েছি, বাকিটা পোস্টমর্টেমের পর আলোচনা করব। আপনার মতো বিখ্যাত ডিটেকটিভ থাকতে আমাদের পুলিশদের কেন আগে বুঝি না, আমাদের কাজগুলো আপনাদের দিয়ে করালেই হয়। প্রশান্ত ঘোষালের বন্ধু প্রমোদ বাবু এসে বললেন, আপনাদের কি আর না রেখে উপায় আছে স্যার? আপনারা আপনাদের কাজ করুন না, কোনো প্রবলেম নেই, তবে ওনারাও নিজেদের কাজ করুক, এইটাই আমি চাই। প্রশান্ত ঘোষালের অ্যাসিস্ট্যান্ট মেঘা এগিয়ে এসে পিনাকিকে বলল, আপনাদের ডাকাটা জাস্ট একটা ফর্মালিটি। পুলিশ কেস তো, তাই জানাতে বাধ্য আমরা, ওইটুকুই। আর আপনারাও যে খুব একটা কাজ করেন তা তো নয়, সরি। হ্যাঁ, বাট ইটস ট্রু। আর অলিভিয়া ম্যাডামের কেসগুলো তো আমরা আগে থেকেই দেখে এসেছি। উনি দারুণভাবে আজ পর্যন্ত সব কটা কেস সলভ করে এসেছেন। প্রমোদ বাবু খুব ভালো করেছেন ওনাদের ডেকে। আশা করি খুনি ঠিক ধরা পড়বে, আর খুব শীঘ্রই ধরা পড়বে। পিনাকি খানিকটা হাসতে হাসতে মেঘাকে বললেন, আপনার তো দেখছি অনেক সাহস ম্যাডাম, পুলিশের সাথে ভাবে কথা বলছেন, বাহ। অলিভিয়া পিনাকি বাবুকে উদ্দেশ্য করে বলল, ঠিকই তো বলেছে পিনাকি বাবু। ও গত 4 মাসে কোন কেসটা আপনারা সলভ করতে পেরেছেন? সেই তো সিআইডির কাছেই চলে যায় কেসগুলো।
দেখুন ম্যাডাম, আমাদের না অনেক কেস সলভ করতে হয়, এরকম একটা কেস নিয়ে পড়ে থাকলে তো চলবে না, তাই না? আপনারা আর কি বুঝবেন বলুন, শখের ডিটেকটিভ, সারা মাস এখন এই নিয়ে থাকবেন, আর কি কাজ আছে আপনাদের? আচ্ছা বেশ, আমাদের নয় কোনো কাজ নেই, রাইট? তবে এইভাবে ঝগড়া করাটাও নিশ্চয়ই আমাদের কাজ নয়, তাই না? সো প্লিজ স্টপ নাও, অ্যান্ড সবাই যে যার কাজটা করলেই ভালো হয়। ইন্সপেক্টর পিনাকি আর কিছু বললেন না। পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। বডিটাও নিয়ে যাওয়া হলো সেই ঘর থেকে। প্রশান্ত ঘোষালের বন্ধু প্রমোদ বাবুও চলে যেতে চাইলেন, বললেন, তাহলে অলি ম্যাডাম, সৌনক স্যার, আপনারা বুঝে নিন কেসটা। ফিস যা হবে অকপটে বলবেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো আগেই। আর যে কোনো রকম সহায়তার জন্য আমি তো আছি। এই নিন আমার নাম্বারটা, দরকার হলে ফোন করবেন। এখন তাহলে আসি, হ্যাঁ, আবার দেখা হবে। দাঁড়ান, আপনাকেও কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ অবশ্যই, বলুন কি জানতে চান। আপনি কি খুনের আগেই এসেছিলেন নাকি পরে? অবশ্যই পরে, আমাকে মেঘা ফোন করে সবই বলে, তারপরেই আমি আসি। প্রথমে পুলিশ আর তারপরে আপনাদেরকে কল করি। আচ্ছা, আপনি কি ওনার ছোটোবেলার বন্ধু নাকি কলেজ অফিসের কলিগ? আগে আমি ওর প্রতিবেশী, একদম পাশের বাড়িতেই থাকি। তবে ও আমার প্রাণের বন্ধু। খুবই কষ্ট হচ্ছে ম্যাডাম, কি আর বলবো। ভেরি স্যাড। এনিওয়ে, আশা করি অনেক কিছুই আপনি জানবেন। ঠিক আছে, আজকে যান, পরে আপনাকে কল করব। প্রমোদ সরকার চলে গেলে প্রশান্তের অ্যাসিস্ট্যান্ট মেঘাকে সৌনক বলল, আচ্ছা ম্যাডাম, যদি আপনার হাতে একটু সময় থাকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। এখন যদি প্রবলেম থাকে আমাদের চেম্বারে না হয় পরে। নো 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 প্রবলেম অ্যাট অল। এখনই যা জিজ্ঞেস করার করে নিন। আপনারা পাশের ঘরে চলুন, বসে কথা হবে। লেটস গো। তিনজনেই পাশের ঘরে গিয়ে বসল। সৌনক জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি ছাড়া আর কে কে আছে এখানে? আর আপনার নামটা কাইন্ডলি বলবেন। আমার নাম মেঘা। আমি আর রজতাভ দুজনেই অল্টারনেটিভ থাকি চেম্বারে, মানে 3 দিন আমি আর 3 দিন রজতাভ। তা উনি কোথায়, মানে রজতাভ বাবু? সরি, বাট আজকে তো ডিউটি নেই। আজ আমার ছিল, ওর আবার কাল ডিউটি ছিল। তার মানে মার্ডার যখন হয় তখন আপনি এখানেই ছিলেন, রাইট? হ্যাঁ, মানে আমি কাজ করছিলাম ওই সময়। হঠাৎই কেমন যেন একটা গোঙানোর আওয়াজ পেয়ে ছুটে গেলাম স্যারের রুমে। তবে গিয়ে দেখি ততক্ষণে স্যারের চোখ মুখ একেবারে থমথমে হয়ে গেছে। আমাকে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন মনে হয়, তবে তার আগে আমার আমার সামনে স্যারের প্রাণটা বেরিয়ে গেল। টেবিলটা ছিল বলে প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে। সামনে রাখা একটা জলের গ্লাস তুলে দিয়ে অলিভিয়া বলল, একটু জল খান। তাহলে মেইন গেট দিয়ে খুনি ঢোকেনি, তাই তো? ঢুকলে আপনি নিশ্চয়ই দেখতেন। মেঘা মাথা নাড়িয়ে না বলল। আচ্ছা, আর কেউ কি এসেছিলেন নাকি আজকে ওই টাইমে? না, কেউই আসেনি। স্যার সকাল 9টায় এলেন, তারপর আমি চা দিয়ে আসলাম। চা খেতে খেতে কাজ করছিলেন, হঠাৎই শব্দ পেয়ে। আচ্ছা, তাহলে মার্ডারের টাইমটা এক্স্যাক্ট কত হতে পারে? যদিও পোস্টমর্টম এলে আমরা জেনে যাব সবটাই। ওই 9টার পরে। ওকে, আপনি আর রজতাভবাবু ছাড়া আর কে কে আসতো এখানে? ক্লায়েন্টরা আসতো, এছাড়া আর কে আসবে বলুন? তা আজকের ক্লায়েন্টরা নিশ্চয়ই এসেছিল। না, আজ তো রবিবার। স্যার এমনি অন্য কাজে আসেন, সোম থেকে শনি ওনার ভিজিটিং টাইম। আচ্ছা, তা আপনি কত বছর আছেন মিস্টার ঘোষালের চেম্বারে? তা প্রায় ওই 5 বছরের মতো হবে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় না? মানে এত বছর যখন আছেন ওনার সঙ্গে, ওনার পরিবারের কেউ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে চেনেন নিশ্চয়ই। ক্লায়েন্টদের মধ্যে কাউকে কি সন্দেহ হয়? কারোর সাথে কোনো ঝগড়া কি ছিল ওনার? না মানে দেখুন, আপনারা তো বুঝতেই পারছেন, তেমন কিছু থাকলেও আমি ঠিক জানি না, মানে আমি কিছু তেমনভাবে বলতে পারবো না। সন্দেহ করার মতো আমার চোখে সত্যিই কেউ নেই। আমি তো শুধুমাত্র পিয়ে।
ওই নিজের কাজটুকু নিয়েই থাকি। এনারা সব বড় সড়ো মানুষ, শত্রু তো থাকতেই পারে। অনেক টাকা পয়সা থাকলে পরিবার, বন্ধু বান্ধব এদের মধ্যেই তো শত্রু হয়ে যায়, তাই না? আমার কি মনে হয় জানেন, এটাই সত্যি। আর ওনার ক্লায়েন্টদের বিষয়টাও আপনারা দেখে নিন না, নিঃসন্দেহে অনেকের কাছ থেকেই অনেক মাল উঠেছেন। না মানে প্রতিকারের উপায় হিসেবে তো অনেক টাকারই গল্প থাকে, তাই না? কিছু ভালো হবার আশায় মানুষ টাকার শ্রাদ্ধ করতে থাকে একেবারে। কি টাকার শ্রাদ্ধ? তার মানে আপনিও এসব মানেন না, তাই না? একেবারেই না। এটা এটা শুধুই আমার কাজ, আর আর কিছুই না। এই এই জ্যোতিষ শাস্ত্রে আমার আমার কোনোদিনই কোনো বিশ্বাস নেই। বেশ, তবে ওনার পরিবারের কেউ তো এখানে এখনও আসেনি দেখছি। কে কে আছেন ওনার পরিবারে? বিবাহিত নিশ্চয়ই উনি? হ্যাঁ আছে, ওনার স্ত্রী আর মেয়ে আছে। আর ওরা আসবেই বা কী করে? ওরা তো দুদিনের ট্রিপে বাইরে গেছেন, সিল্ক রুট। বাহ, এখনই বাইরে যেতে হলো? না, আই মিন ওনারা বাইরে গেলেন আর এমনটা। আচ্ছা, ওনারা তাহলে কবে ফিরবেন? এই তো আজ রাতেই তো ফেরার কথা ছিল, তবে খবর পেতেই বিকেলের ফ্লাইটেই আসছে শুনলাম। আর একটা কথা, এই মেইন দরজা ছাড়া আর কোনো কি প্রবেশপথ আছে? না, এটাই একটা দরজা। তবে আমার কি মনে হয় জানেন, খুনি মনে হয় ওই বাথরুমের জানলা দিয়ে ঢুকেছে। স্যারের ঘরে যে বাথরুম আছে, ওটার কথাই বলছি। কি করে বলছেন কথাটা? আপনারা চলুন আমার সাথে, দেখাচ্ছি। বাথরুমে গিয়ে দেখা গেল জানলার কাঠটা কোনো রকমের জানলায় ঠেকানো রয়েছে। অলি বলল, তার মানে কাঠটা ভেঙে জানলা দিয়ে ঢুকে খুন করে আবার কোনো রকমে কাঠটা লাগিয়ে দিয়ে চলে গেছে। সামনে গিয়ে অলি আর সৌনক ভালো করে দেখতে লাগলো কাঠের জানলাটা। তাহলে কনফার্ম খুনি এখান দিয়েই এসেছে। বাথরুম থেকে বেরিয়ে অলি বলল, যাই হোক, অনেকটা সময় নিয়ে নিলাম আমরা, তবে এর পরেও কিন্তু আপনাকে দরকার হতে পারে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। এরপর অলি আর সৌনক গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট দিতেই অলি বলল, শোনক, এই কেসটা কিন্তু বেশ জটিল। খুনিকে ধরতে বেশ বেগ পেতে হবে। এই শোনো, ওর বউ আর মেয়েকে কিন্তু ঠিক করে জেরা করবে। ওনারাও কিন্তু সন্দেহের তালিকায় আছেন। আর কে কে থাকতে পারে এটা একটু ভেবে দেখতে হবে। হ্যাঁ, সে তো দেখতেই হবে, কিন্তু ক্লায়েন্টরা কিন্তু বাদ যাবে না। সেক্ষেত্রে ওই ডিটেলসটা বের করতেই তো ঘাম ছুটে যাবে। এত ক্লায়েন্ট! আরে কাজ তো এখনো শুরুই হলো না, এখনই হাঁপিয়ে গেলে? না না, সেটা নয়। তবে ভাবতে পারছো তো, ক্লায়েন্টদের লিস্ট যত বড়, সবাইকে সন্দেহ করা মানে কি সাংঘাতিক ব্যাপার। না জানি কত লাখ লাখ ক্লায়েন্ট আছে ওনার, কিন্তু এতজনের ডিটেলস বার করতে গেলে অন্য কোনো কাজ তো করাই হবে না। দেখো, সবার ডিটেলস তো দরকার নেই। কোন কোন ক্লায়েন্টের কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়েছে এর উপর একটা লিস্ট করতে হবে। গাড়ি থেকে নেমে অলি বলল, পোস্টমর্টেম রিপোর্টটা এলেই কিন্তু আমরা বসবো, ওকে? আর প্রশান্তর বউ আর মেয়ে ফিরলে ওদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওকে ম্যাডাম, এবার বাড়ি যাও, একটু রেস্ট নাও, যা গরম পড়েছে। তুমিও বাই। অলি ঘরে আরাম কেদারায় বসে কফি খাচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যাঁ শুভ্র, বলো। হ্যালো, বিজি নাকি ম্যাডাম? আরে না না, এই তো একটু কফি খাচ্ছি বসে, একদম রিফ্রেশ মোডে আছি। আচ্ছা, তা কোনো কেস নেই নাকি? তাও আবার সম্ভব, এই তো নিউ কেস ঢুকলো। ও তাই? কি কেস? আবার কেউ মার্ডার হয়েছে? হ্যাঁ, আর কি। তবে জানো, ইনি কোনো সাধারণ মানুষ নয়। তাহলে কি সেলিব্রিটি? আরে না না, তবে তোমার আমার মতো কেউ না। জ্যোতিষী প্রশান্ত ঘোষাল, নাম শুনেছ? ওই পেপারে নাকি অ্যাড দেয়। না, শুনিনি। তা উনি কি মার্ডার হয়েছেন নাকি? হ্যাঁ, সাসপেক্ট অনেকেই আছে, তবে মোটিভগুলো খুঁজে বের করতে হবে। এই শুভ্র, শোনো না, একটা কল আসছে। টক টু ইউ লেটার, ওকে? বাই। ফোনটা রেখে দিয়ে সৌনককে কল ব্যাক করলো অলি। হ্যাঁ সৌনক, বলো।
হ্যাঁ বলছি, প্রশান্তবাবুর স্ত্রী ফোন করেছিল, ওরা ফিরেছে, বললো কালকে সকালে একবার যেতে। ওকে ওকে, কাল 10টায় তাহলে চলো। ডান। আমি কালকে 9টার মধ্যেই নিতে আসছি তোমাকে। হ্যাঁ একদম। আর হ্যাঁ ওলি, পোস্টমর্টম রিপোর্ট কিন্তু কালকে সকালের মধ্যে আমরা পেয়ে যাব, খবর নিয়েছি আমি। বাহ, ভেরি গুড। ওকে ম্যাডাম, তুমি কফি খাও। কি করে বুঝলে কফি খাচ্ছি? এ আর বলতে হবে না, যেভাবে সিপ নিচ্ছ। এনিওয়ে, তুমি কফি খাও, আমিও কফি খাই। রাখলাম। পরের দিন সকাল 9টার মধ্যেই সৌনক অলিভিয়াকে পিক আপ করে প্রশান্ত ঘোষালের বাড়ি থেকে যাচ্ছিল। এমন সময় মাঝ রাস্তায় মুষলধারে বৃষ্টি এলো। আবার এত জোরে বৃষ্টি, এরকম জ্যাম হলে দূর, ফালতু ফালতু লেট হবে ওখানে পৌঁছোতে। তা তো একটু হবেই, তবে ওনারা ঘরের ভেতরেই থাকবেন বলেছেন, অসুবিধা কিছু হবে না আশা করি। তা ঠিক। রাস্তায় জ্যাম সামলে পৌঁছতে প্রায় 11টা বেজে গেল ওদের। তারপর গাড়ি থেকে নেমে ছাতাটা খুলে দৌড়ে গিয়ে বালির কলিং বেলটা বাজালো সৌনক। অলিভিয়া বলল, দুজনেই যেভাবে ভিজে গেলাম, এভাবে জিজ্ঞাসাবাদ করতে যাব ততক্ষণে না দুজনের আমাদের নিউমোনিয়া হয়ে যায়। দরজা খুলে দিল বাড়ির সহায়িকা, ভেতর গিয়ে বসালো ওদের। এরপর প্রশান্ত ঘোষালের স্ত্রী বিজয়া এসে বললেন, আপনারা তো ভিজে গেছেন, ইস, এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। না না ঠিক আছে, ও কিছু হবে না, আমার সব রকম অভ্যেস আছে। আমি তো কয়েকটা প্রশ্ন করেই চলে যাব, কতক্ষণ আর লাগবে। ম্যাডাম, আপনার মেয়ে কোথায়? ও আসলে একটা বন্ধুর বাড়ি গেছে, আমিই বললাম যেতে, একটু মন ভালো লাগবে তাহলে। বুঝতেই পারছেন তো, প্রচণ্ড ভেঙে পড়েছে মেয়েটা। এমনিতেই বাবাকেও আমার থেকেও বেশি ভালোবাসে, আর হঠাৎই এইভাবে অসময়ে চলে যাওয়াতে সত্যি কি যে হলো। ম্যাডাম প্লিজ দেখুন, এত ভেঙে পড়বেন না। জানি এই শোকটা মেনে নেওয়া যায় না, তবে জাস্টিস যদি পেতে চান তবে আমাদের কিন্তু স্ট্রং হয়ে লড়তে হবে। আচ্ছা, মিস্টার ঘোষালের কি কারোর সাথে কোনো রকম ঝামেলা, বিবাদ বা কোনো খারাপ সম্পর্ক ছিল? ওনার কোনো শত্রু আছে বলে কি আপনি জানেন? না, তেমন কিছু তো দেখিনি। বেশ হাসি খুশি মানুষ ছিল, সবার সাথে মিলেমিশেই থাকতো। তবে কাজ পাগল লোক, ঘরে থাকলেও জ্যোতিষবিদ্যা নিয়েই ব্যস্ত থাকতো। এই নিয়ে আমার সাথে মাঝে মধ্যেই ঝামেলা হতো, তবে সেগুলো তেমন কিছু না, আবার মিটেও যেত। আচ্ছা বেশ। আর আপনার মেয়ের সাথে ওনার কীরকম সম্পর্ক ছিল যদি একটু বলেন। মনার সাথে ওই যে বললাম, বাবা অন্ত প্রাণ ছিল, বাবা ছাড়া ওর জীবন যেন অন্ধকার, এমনই তো বলেও। এখন কি করে যে এই ধাক্কাটা সামলাবে বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদের দুদিনের ট্রিপে মিস্টার ঘোষাল কেন যাননি? ব্যস্ততা নাকি অন্য কোনো কারণ? আর কি কারণ থাকবে, ওনার এতই কাজের চাপ যে ফ্যামিলি ট্রিপেও যেতে পারেন না। আসলে কোনো আগ্রহী নেই, ওসব নিয়ে আর দুঃখ করি না, তাই তো মা মেয়েতেই বেরিয়ে পড়েছিলাম। তবে যদি জানতাম এমন কিছু হবে তাহলে। ও যতই ব্যস্ত থাক, আমাদের জন্য সব দায়িত্ব পালন করত, প্রয়োজনের আগেই সব পেয়ে যেতাম আমরা। হয়তো সময় দিতে পারতো না, তাহলেও খুব কেয়ারিং ছিল। এবার কি আমাদের খেয়াল রাখবে? বলি, তোমার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা... না, আপাতত এ পর্যন্তই থাক। পোস্টমর্টেম রিপোর্টটা বরং আসুক, তারপর দেখা যাবে। তাহলে চললাম ম্যাডাম, পরে আপনাকে কিন্তু আবার বিরক্ত করতে পারি। না না, বিরক্তির কি আছে, আমরা সব রকমভাবে কোঅপারেট করব। আপনারা শুধু খুনিকে বের করুন, ওকে তো আর ফিরে পাবো না। ওর অপরাধীকে শাস্তি দিয়ে অন্তত ন্যায় বিচার হোক। তবে দেখুন ম্যাডাম, এমনি এমনি তো কেউ কাউকে খুন করবে না, নয় কি? ডোন্ট মাইন্ড, উনি হয়তো কারোর বিশেষ কোনো ক্ষতি করেছেন, অথবা এমন কোনো কাজ করেছেন যার জন্য ওনাকে এইভাবে, অথবা ওনার মৃত্যুতে কারোর নিশ্চয়ই কিছু সুবিধা হয়েছে। দেখা যাক, তদন্ত তো সবে শুরু হলো। পোস্টমর্টম রিপোর্টও আসার কথা কালকে সকালে, ওটা এসে গেলে আমরা কাজ শুরু করে দেবো জোর কদমে।
আপনি জেনে রাখবেন, অপরাধী পার পাবে না, একদম নিশ্চিন্তে থাকুন। অলি আর সৌনক চলে গেল। বিজয়া দরজা বন্ধ করে বেডরুমে গিয়ে পুরনো স্মৃতির অ্যালবামটা নিয়ে বসলেন। ছবিগুলো দেখতে দেখতে চোখের জল যেন বাগ মানছিল না। প্রশান্তর সঙ্গে সম্পর্ক যে খুব ভালো ছিল তা নয়, তবে তার অনেক বড় অবলম্বন ছিল সে। হঠাৎই কলিং বেলটা বাজতেই অ্যালবামটা সরিয়ে রেখে আবার উঠে গিয়ে দরজা খুললেন। বুঝতে পারলেন তার মেয়ে আলেয়া ফিরে এসেছে। মা, খেয়েছো তুমি? খাবার ইচ্ছে নেই। ওহো, একজন চলে গেছে বলে তুমি কি এভাবে না খাওয়া সব বন্ধ করে বসে থাকবে নাকি? কাম অন মা, চলো খাবে চলো। আমি খাবো না মনা, তুই খেয়ে নে। আর ভুলে যাস না, ওই একজন তোর বাবা হয়। ছিল, হ্যাঁ এখন আর নেই। আর কিসের এত শোক বলো তো মা তোমার? হ্যাঁ, যার সাথে কোনো কথাই ছিল না, কোনো সম্পর্কই ছিল না আমাদের, তার জন্য কোনো মানেই হয় না জাস্ট। আর আমি তো প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে একটু শান্তিই পেলাম, নয় এই বাড়িতে যা পরিবেশ। উফ, প্লিজ টিপিক্যাল ওই বউদের মতো বিহেভ করা বন্ধ করো তো, ভাল লাগে না আমার। আর আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে যত সব। মনা, মা, তুমি আমাকে যতই মারো যতই বকো, আমি ওই একই কথাই বলবো, যে আমাদের কোনোদিনও কোনো কেয়ার করেনি, শুধুই নিজের কথা ভেবেছে, একজন সেলফিশ মানুষ, তার জন্য আমার কোনো দুঃখই নেই, কিচ্ছু নেই, কোনো কষ্ট নেই, কিচ্ছু যায় আসে না আমার। আমি আমার বাবাকে অনেক আগেই হারিয়েছি মা, তারা আজ শুধু শরীরটা বিদায় নিয়েছে। চিৎকার করে কাঁদতে লাগলো আলেয়া। এদিকে বাইরে আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। অলিদের বাড়ি পৌঁছতে বেশ দেরি হলো। ইস, কত দেরি হয়ে গেল সৌনক। শোনো না, আজ আমার ঘরেই লাঞ্চটা করে নেবে চলো। আর এভাবে ভিজে আছো, একটু চেঞ্জও করে নিতে পারবে। আর জামা ওর আস্তে আস্তে আস্তেই শুকিয়ে গেছে, নিউমোনিয়াটা না হয়। আচ্ছা অলি, মিসেস ঘোষালের স্টেটমেন্ট নিয়ে তোমার কোনো বক্তব্য আছে কি? না মানে, অত শোকের মধ্যেও আমাদের ভেজা জামা দেখে যে মন্তব্যটা করলেন, আমার কিন্তু একটু অবাক লাগলো। এমন পরিস্থিতিতে এমন কিছু কি খেয়াল, স্ট্রেঞ্জ ইজন্ট ইট? সন্দেহ করছো? না, তা ঠিক নয়, তবে এই অদ্ভুত লাগলো আর কি। দেখো, ইটস ন্যাচারাল, মানবিকতার খাতিরেই তো উনি বলতে পারেন হয়তো। আমিও এভাবে কাউকে যদি ভেজা অবস্থায় দেখতাম, হয়তো আমিও বলতাম। বেশ, হ্যাঁ, তবে ওনার মেয়ে আলিয়ার ব্যাপারটা কিন্তু আমার একদমই ঠিক লাগেনি। বাবার বডি আসেনি এখনও পোস্টমর্টম থেকে, আর উনি চলে গেছেন বন্ধুবান্ধবের বাড়ি। বাহ, এদিকে নাকি মেয়ে বাবা অন্তঃপ্রাণ। এই পয়েন্টটা কিন্তু নোটেড সৌনক, এটা আমারও খুব একটা স্বাভাবিক লাগেনি। হ্যাঁ, বন্ধুরা ওর মন ভালো করার জন্য ওর বাড়িতে আসতেই পারে, তবে ও আর মা বললেই ও চলে যাবে? তার মানে ওরও কিন্তু ইচ্ছে ছিল যাওয়ার। আচ্ছা শোনো না, থাক এসব কথা, ঘরে গিয়ে বলবো। শোনো না, চলো লাঞ্চটা আমার এখানেই করবে। এখন তো প্রায় 1টা বেজেই গেছে। ভালো মেনু আছে কিন্তু, পরে বললে আবার আফসোস করবে। তোমার ফেভারিট পাবদা মাছের ঝোল, দাঁড়াও আরও আছে, নারকেল দিয়ে ডাল, বেগুনি, লাউ চিংড়ি আর আমের চাটনি। কি চলবে তো? আর চলবে মানে, দৌড়াবে কি করেছো বস? এই মেনু শুনে কেউ কি চলে যায়? হ্যাঁ, চলো চলো চলো, বসে পড়ি। খেতে বসে আঙুল চাটতে চাটতে সৌনক বলল, বাহ, ঝালটা জাস্ট ফাটাফাটি, সব আইটেম না এক্সিলেন্ট একেবারে। সত্যি তোমার গুণের তুলনা হয় না, যেরকম ব্রেন কাজ করে তোমার সেরকমই হাত। সবেতেই অলিভিয়া চ্যাটার্জি সেরা। আচ্ছা হয়েছে বাবা, বলেই চলেছ। তবে দেরি হলে তো আমাকে আর ডাকতে না, একা একাই খেতে। এই পুরো ব্যাপারটা আমি মিস করে যেতাম। আরে না না, সেটা না, আসলে রাধাদিকে দেবো তো তাই করলাম। আসলে ওর আজ জন্মদিন। দেখো, রোজই তো আমার জন্য রান্না করে, নিজের বাড়ির জন্যও করে, তবে ওকে তো আর কেউ রেঁধে বেড়ে খাওয়ানোর লোক নেই। তাই ওর আজ যখন জন্মদিন শুনলাম, আমি ভাবলাম যদি ওকে একটু আনন্দ দিতে পারি, এই আর কি। বাহ, উত্তম ভাবনা। তাই তো ভাবি, অলিভিয়া চ্যাটার্জি নিজের জন্য এসব করবে? আজ তোমার একটা অন্য রূপ জানলাম।
শোনক, তখন থেকে বলেই চলেছ, উফ বাবা পারো তুমি। না না, আর কি না, সত্যি বলতেই হচ্ছে শুভ্র কিন্তু খুব লাকি। আমিও তো লাকি গো, ওর মতো একজন জীবনসঙ্গী পেয়ে। এনিওয়ে, এবার একটু কাজের কথা বলি। আচ্ছা দাঁড়াও, আমি হাত মুখটা ধুয়ে আসছি, বসো। হাত মুখ ধুয়ে সোফায় এসে বসল দুজনে। আচ্ছা, প্রশান্তর মোবাইল তো পুলিশের কাছে আছে। ইন্সপেক্টর পিনাকিকে একবার ফোন করে ফোনের কন্ট্যাক্ট লিস্ট আর লাস্ট 1 মাসের কলের একটা আলাদা করে লিস্ট চাইবে, ওকে? যদি দিতে আপত্তি করে আমাকে একবার জানিও, আর পেয়ে গেলে আমাকেই পাঠাবে। তারপর বাদবাকিটা আমি করব। আর হ্যাঁ, যে কবার ফোন এসছে, যার ফোন এসছে, সব আননোন নাম্বার, যা হবে সব আমাকে জানাবে। এনিওয়ে, রিপোর্টটা তো এখনও এলো না গো। হ্যাঁ হ্যাঁ, সে বিকেলের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমার যদি এখন আর কোনো কাজ না থাকে তাহলে আমি এবার উঠি নাকি? হ্যাঁ ঠিক আছে, যাও। আর শোনো, আলেয়াকে কিন্তু ধরতে হবে, মানে ওর বয়ান তো এখনও নেওয়া হয়নি, সেটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, সব মাথায় আছে। ওর বাবার কাজটা মিটুক, তারপরে ওকে নিয়ে বসবো। তারপর প্রশান্তের সেকেন্ড অ্যাসিস্ট্যান্টকেও ডাকতে হবে, ক্লায়েন্টের একটা লিস্ট তৈরি করতে হবে, অনেক কাজ। তুমি চিন্তা করো না, আমি সব দেখছি। আচ্ছা আমি এলাম, ফোন করবো, হ্যাঁ বাই। বিকেলে বারান্দায় বসে কফি খাচ্ছিল অলি। সামনে সবুজ বাগান, পাখিরা ডাকছে, এক সুন্দর মনোরম পরিবেশই বলা যায়। পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যাচ্ছিল, যখন ও ঠিক এইভাবেই শুভ্রর সাথে বারান্দায় বসে কত সুন্দর সময় কাটিয়েছে। কখনো চা, কখনো কফি, চুমুকে আবার কখনো শীতের সন্ধ্যায় রেড ওয়াইন, সাথে সুখ দুঃখের গল্প। শুভ্র শুধুই যে ওর হাজব্যান্ড তা নয়, এক পরম বন্ধু। খুব তাড়াতাড়ি যেন হারিয়ে গেল সেই সব দিন। মনটা কেমন যেন করে ওঠে মাঝে মাঝে। ঠিক তখনই শুভ্রর ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো। এই তো, তোমাকেই তো মিস করছিলাম। বাবা, তাই? তা কাজের কথা ভাবছো না? সে তো আছেই। এই তো, এই জ্যোতিষী প্রশান্ত ঘোষাল, ওনার পোস্টমর্টমের রিপোর্টেরই অপেক্ষা করছি। তবে জানো, এই বারান্দায় বসে কফি খেতে খেতে বাগানের দিকে তাকিয়ে কত স্মৃতি ভেসে উঠছে শুভ্র। আমাদের সাজানো বাগান, আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো কোথায় যেন একটা হারিয়ে গেল না? তাও যখন তুমি একটু জঙ্গলমহলে ছিলে, মাঝে মাঝে আসতে। শিলিগুড়িতে যাওয়ার পর থেকে তো তোমাকে আর পাই না একদম। বাহ, তাও ভালো লাগলো শুনে। এত কাজের মানুষ হয়েও আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে এত মিস করছেন। হ্যাঁ, মুখে বলি না, তাই বলে কি তোমাকে মিস করি না নাকি? আর আমি জানি তুমিও আমাকে। শুভ্র, বলছি সরি, সৌনাক ফোন করছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, রিপোর্টটা বোধহয় এসে গেছে। ওকে ওকে ওকে, বাই, রাখছি। ফোনটা কেটে তাড়াতাড়ি সৌনককে কল ব্যাক করলো অলি। আচ্ছা অলি, এবার একবার মর্গে যাবে তো? রিপোর্টটা তো এসেই গেছে। ডক্টরের সাথে একবার কথা বললে ভালো হতো, মানে যিনি রিপোর্টটা বানিয়েছেন আর কি। গুড আইডিয়া। শোনো না, আমি ওখানে পৌঁছে যাচ্ছি, তুমিও এসো। হ্যাঁ। মর্গ থেকে বেরিয়ে এসে সৌনক বলল, তাহলে এইটা বোঝা গেল যে খুনটা হয়েছে 9:30 নাগাদ, এটা কনফার্ম। আর ছুরির আঘাতেই খুনটা হয়েছে। তবে ডক্টর যেটা বললেন, ফল কাটারি ছুরি, মানে আমাদের বাড়িতে যেরকম থাকে আর কি। অর্থাৎ যে কিলার সে কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু খুনটা করলো কেন? আজ তো ফিউনারাল হয়ে গেছে, বডিও চলে গেছে। শোনো না, কাল একবার আলেয়ার সাথে কথা বলবো আমরা। আর হ্যাঁ, কল লিস্টটা আজকে রাতেই পাঠাচ্ছি তোমাকে। পিনাকি বিকালের মধ্যে পাঠাবে বলেছে, ওকে? রাতেই সৌনক ফোন করে বলল, হ্যাঁ অলি, বলছি লিস্টটা তৈরি হয়ে গেছে, তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি, দেখো। আর হ্যাঁ, যেটা বলার, দেখো, মার্ডারের কিছুক্ষণ আগে আলেয়ার সাথে নাকি কথা হয়েছে প্রশান্তর। এছাড়া 9টা নাগাদ একটা আননোন নাম্বার থেকেও ফোন এসেছিল। আর এই নাম্বারটা আগেও অনেকবার ফোন করেছে। নাম্বারটাতে ট্রাই করলাম আমি বেশ কয়েকবার, বাট আনরিচেবল বলছে। ইন্টারেস্টিং। ওকে ফাইন। শোনো না, আমি লিস্টগুলো দেখে নিচ্ছি, আর কাল একবার আলিয়ার সাথে কথা বলে আমরা অফিসে ওকে নিয়ে গিয়ে বসবো, ওকে? ওকে, তাহলে 11টায় যাচ্ছি। কালকে আলিয়াকে ফোন করে নেবো একবার নাকি? হ্যাঁ অবশ্যই।
ম্যাডাম আবার বেরিয়ে গেলে তো বলা যায় না। আচ্ছা বলেছ। আচ্ছা রাখলাম। পরের দিন প্রশান্ত ঘোষালের বাড়ি গিয়ে আলেয়ার স্টেটমেন্ট নিতে লাগলো অলি আর সৌনক। তাহলে আপনি বলছেন বাবার সাথে আপনার কোনো রকম কোনো ঝামেলা ছিল না, তাই তো? অফকোর্স, বাবাকে আমি খুবই ভালোবাসি। হ্যাঁ মানে বাবা সেভাবে আমাদের সময় দিতে পারতো না ঠিকই, তাই জন্য অনেক অভিযোগও করেছি বাবার কাছে। তাই বলে আমাদের সম্পর্ক কিন্তু কোনো রকমভাবে খারাপ হয়নি। এবার আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন? হোয়াট? মিথ্যা বলতে যাবো কেন? ও মা, বলতেই পারেন, সত্যিটা সামনে আসার ভয় হয়তো। হ্যাঁ সত্যি? কি সত্যির কথা বলছেন বলুন তো আপনি? মানে আমি কোন সত্যি বেরিয়ে আসার ভয়টা পাচ্ছি এক্স্যাক্টলি, একটু ওটা ক্লিয়ার করে বলুন না। মানে আপনি কি বলতে চাইছেন আমি আমার নিজের বাবাকে? ও কিন্তু তেমন কিছু বলেনি আলেয়া, আপনি এত রিয়াক্ট করছেন কেন? বলতে আর কতক্ষণ বলুন, আপনারা তো আছেনই যাকে থেকে কাঠগড়ায় দাঁড় করাবেন বলে, ফাঁসির দড়ি ঝোলাবেন বলে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? সব বুঝি। আরে বাবার ক্লায়েন্টদের লিস্টটা চেক করুন না একবার। মানুষের বিশ্বাসের যদি মৃত্যু ঘটে তবে অনেক কিছুই তো করতে পারে। আই মিন হতেই পারে কেউ অনেক টাকা খরচ করেও কোনো রেজাল্ট পায়নি, আর সেই আগেই। আর এমন অনেকেই আছে, আপনারা চেক করলেই তা কিন্তু জানতে পারবেন। মানে ইউ জাস্ট নিড টু ডু আ লিটল বিট অফ হোমওয়ার্ক, ইউ নো। তার মানে আপনি বলছেন যে ক্লায়েন্টরা কেউ, তবে আপনার বলার ধরনটা দেখে মনে হচ্ছে যেন আপনি এ বিষয়ে নিশ্চিত। নট রিয়েলি, বাট হতেই পারে। আমার মনে হয় আপনারা আমার এখানে বৃথা সময় নষ্ট করছেন। যান যান, আসল জায়গায় গিয়ে কাজ করুন, ফল পাবেন। ঠিক আছে, সেটা না হয় আমাদের ওপরই ছেড়ে দিন। আপনি শুধু আমাদের তদন্তে একটু সাহায্য করুন, বাকিটা আমরা দেখে নেব। আরে ওই জন্যই তো বললাম ক্লায়েন্টের বিষয়টা একবার দেখুন। আপনি ভুল জায়গায় এসে রয়েছেন। আশা করি আমাকে আর কোনো প্রশ্ন করার নেই আপনাদের। আর আমার একটু কাজ আছে, সো প্লিজ এক্সকিউজ মি। ওকে, বাই। ওকে, নো প্রবলেম, আমরা এখন আসলাম। বাইরে বেরিয়ে সৌনক বলল, আচ্ছা, প্রমোদ সরকারের বাড়িতে কি একবার যাবে? হ্যাঁ চলো, একবার ফোন করে নাও তো। প্রমোদ সরকারের বাড়ি গিয়ে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হলো ওদের। তারপর উনি এসে বললেন, তা ভালো করেছেন, একেবারে দুটো বাড়ি সেরে নিচ্ছেন একই জায়গায় যখন। যাই হোক, বলুন আমাকে কি প্রশ্ন আছে। প্রশান্তর আমরা খুব ভালো বন্ধু, কত দিনের সম্পর্ক আমাদের, কত সুন্দর সময় কাটিয়েছি একসাথে। কি যে হয়ে গেল। যাই হোক, আপনারা প্রশ্ন করুন, কি বলবেন বলুন। আচ্ছা, ওনার সাথে ওনার স্ত্রী, মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার সম্পর্ক কেমন ছিল? এমনিতে তো বেশ শান্ত স্বভাবেরই ছিল, তাই সবার সাথেই ভালো সম্পর্ক ছিল বলেই জানি। তবে হ্যাঁ, বৌদি আর মনার সাথে খুব একটা বনিবনা ছিল না। মাঝে মাঝেই ঝগড়া শুনতাম, পাশের বাড়ি তো, তাই কান বন্ধ করেও লাভ হতো না, না চাইতেও সব শুনতে হতো। তবে কি নিয়ে ঝগড়া হতো তা কিন্তু ঠিক জানি না, কখনো জিজ্ঞেসও করিনি প্রশান্তকে। বন্ধু হলেও ও যখন বলেনি কখনো আমাকে, তাহলে আমি বা কেন ওকে জিজ্ঞেস করতাম বলুন। তবে একটাই কথা একবার স্পষ্ট শুনেছিলাম, টাকা। এখন এই নিয়ে ঝামেলা কি না তা জানি না। বুঝলাম। ঠিক আছে মিস্টার সরকার, থ্যাঙ্কস ফর অল ইনফরমেশন। পরে আবার দরকার হলে আপনাকে কল করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তবে কোনো ক্লু পেলেন কি? আপনি যা যা বললেন সেগুলো ধরে যদি এগোতে হয়, তবে ক্লু তো এখানেই। না না, ওদের সন্দেহ করবেন না। ঝামেলা ছিল বলে খুন করে দেবে সেটা আমি মানতে পারবো না। তবে দেখুন তদন্ত করে কি বেরোয়। আচ্ছা, আপনারা প্লিজ একটু কফি খেয়ে যান। নরহরি, এই দুটো কফি নিয়ে এসো। আরে না না, প্লিজ এত ব্যস্ত হবেন না, এখন কফি খাবো না, আমাদেরও আরও কাজ আছে, আজকে আসি। অলি আর সৌনক সেখান থেকে বিদায় নিল। গাড়িতে যেতে যেতে সৌনক বলল, দেখেছো, মেয়েটা কিন্তু একদমই সুবিধের নয়। আমি আগেই বলেছিলাম, মিস্টার সরকারও তাই বললেন।
আমার তো একেই সন্দেহ হচ্ছে। একে তো সাসপেক্টে অবশ্যই রাখছি, তবে এর বউয়ের সাথেও ঝামেলার কথা বলেছে। দুজনকেই তাহলে সন্দেহের তালিকায় রাখতে হয়। তবে এখনই কিছু বলা উচিত না, তদন্ত চলুক। আচ্ছা, প্রশান্তর অ্যাসিস্ট্যান্ট রজতাবুর সাথে কথা বলতে হবে। এখন যাবে একবার? ওয়াই নট, এখনই চলো। আজ অনেকটা কাজ এগিয়ে নিই, তারপর না হয় দেখা যাবে আবার। তবে একবার ফোন করে নিও ওনাকে। হ্যালো, হ্যাঁ মিস্টার রজতাবু বণিক, আমি সৌনক, প্রাইভেট ডিটেকটিভ। প্রশান্ত ঘোষালের কেসটা আমি আর অলিভিয়াই দেখছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। বাড়িতে আছেন তো? ওকে ওকে, আমরা এখনই আসছি তাহলে। ডান, চলো। রজতাবুর বাড়ি যেতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হলো দুজনের। রাস্তা একেবারেই সরু, কিছুটা যেতেই সেই রাস্তায় আর গাড়ি ঢোকে না, গলির মুখটায়। তাই নেমে গেল ওরা। একজন লেবুর রস বিক্রেতাকে সামনে পেয়ে সৌনক জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, বলছি রজতাবু বণিকের বাড়িটা কোন দিকে? আগে আমি ওর বাড়ি কি করে জানবো বাবু? বিক্রি করেই চলে যাই। না, আসলে কাউকে দেখছি না তো তাই। আচ্ছা, আইসক্রিমের ফ্যাক্টরিটা কোথায় সেটা বলতে পারবেন তো? ও আইসক্রিম, ওই তো এই গলি দিয়ে সোজা চলে যান, একদম শেষ মাথায় গিয়ে ধাক্কা খাবেন। আচ্ছা, এইদিকে তো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। গলির পথে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই আইসক্রিমের ফ্যাক্টরি। তার পাশেই একটা গেটের সামনে দাঁড়িয়ে গেল সৌনক। ও অলিভ, এই বাড়িটাই হবে। ফ্যাক্টরির পাশে কালো গেট, ইটের বাড়ি বলেছিল, মানে রং করা না, এটাই হবে। কলিং বেল ছিল না, তাই দরজায় টোকা মারল সৌনক। রজতাবু ওদের দেখেই তাড়াতাড়ি এসে দরজা খুলে দিল। হাতে একটা বিড়ি ছিল, সেদিকে দুজনেরই দৃষ্টি গেল। আপনারাই ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ওকে ওকে, ঘরে আসুন। দুজনকে চেয়ারে বসতে দিয়ে মাটিতে বসে পড়ল রজতাবু। তারপর বিড়িটা ফেলে দিয়ে বলল, বলুন, কি কি দরকার ছিল? আপনি কত বছর এখানে কাজ করেন? প্রথম থেকে কি আছি, মেঘা আর আমি একই সময় থেকে। তবে ও অবশ্য আমার 1 মাস আগে জয়েন করেছিল। ওকে, তা এত বছর তো ওনাকে সামনে থেকে দেখেছেন, মানুষ হিসেবে উনি কেমন ছিলেন বলে আপনার মনে হয়? মনে আর কি হবে ম্যাডাম, যা দেখেছি তাতে এটুকু বলতে পারি, টাকা ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু ভাগ্য গণনা কি করতো জানি না, এত এত টাকা শুধু রেখে আসতাম ব্যাংকে। আপনি রেখে আসতেন? হ্যাঁ, আমি, আর কখনো কখনো মেঘাও রেখেছে, তবে এটা আমার কাজই ছিল। বেশ। আচ্ছা, ক্লায়েন্টদের সাথে কখনো ওনার ঝামেলা হয়েছে? মানে কেউ ওনাকে ঠকিয়েছে বা কাজ হয়নি বলে কেউ অভিযোগ করেছে, এরকম কিছু? না, তেমন কিছু তো দেখিনি। তবে তবে কি? একটা থ্রেট কল এসেছিল একবার। এই স্যার তখন অফিসে বসে কাজ করছিলেন, হঠাৎ দেখেই রেগে চিৎকার করে, আমাকে ভয় দেখাচ্ছেন কেন? সাহস থাকলে এসে মেরে যান। আমি এসব হুমকিতে না ভয় পাই না, বুঝলেন তো? সত্য সব এসে মরা কান্না কাঁদবে, সেখান থেকে উদ্ধার করি, তারই ফল। আর যদি আমার গ্রহরত্ন নাই কাজ হয়, তবে বুঝবো আপনি কোনো অনিয়ম করেছেন। কি আমি টাকা খেয়েছি? বেশ করেছি শালা। কি হয়েছে, টাকা ফেরত দেব? অতগুলো টাকা। এবার রাখ ফোন। সত্য সব। ওই একদিনই ওরকম শুনেছি, আবার কখনো বাড়িতে এরকম কল এসেছে কিনা জানি না। আচ্ছা, কদিন আগে বলতে পারবেন কি? মানে কলটা তাও কবে এসেছিল? এক্স্যাক্ট ডেট হয়তো বলতে পারবেন না, তবু আন্দাজ 10 কি 15 দিন। তা হবে ওনার এই মৃত্যুর 4-5 দিন আগে। ওকে ওকে, আর একটা প্রশ্ন, আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? ঠিক যেমন একজন এমপ্লয়ির সাথে বসের সম্পর্ক হয় আর কি। কাজ করতাম, চলে আসতাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে এত টাকা আপনি রেখে আসতেন, সেগুলো সবই কি ক্লায়েন্টদের থেকে পাওয়া টাকা? অবশ্যই স্যার, আর কোথা থেকে আসবে? এই গ্রহরত্ন কিনতে কম খরচা। লোকে পারেও বাবা, এই লাখ লাখ টাকা শেষ করছে এই অন্ধবিশ্বাসের পিছনে। তার মানে আপনিও এসব মানেন না, তাই তো? একদমই না, আমি নিজেকে বিশ্বাস করি না। আমি মনে করি যা হবে পরিশ্রম করেই হবে। তাতে ওই হিরে পান্না পরে কি আমি রাজা হয়ে যাব নাকি? হ্যাঁ, যাই হোক, এই যার যার বিশ্বাস।
তবে কাজ না হলে তখন দোষ হয় কেন বলুন তো? জ্যোতিষ তো আর এই ভগবান নয়, আবার টাকা ফেরতও চায়। হ্যাঁ সেটাই। ঠিক আছে, আজ তবে আমরা আসি। আপনাকে কিন্তু আবার ডাকতে পারি। ওকে ম্যাডাম, নো প্রবলেম, আমি চলে আসবো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এইভাবে মানে চেম্বারের মধ্যেই কোনটা হলো কি করে। আর মেঘাও তো ছিল, কিছু টের পেলো না, এক্ষুনিকে দেখতেও পেলো না। আর কটা দিন অপেক্ষা করুন, আপনিও জানতে পারবেন। তবে আমার মনে হয় ওই থ্রেট কলটা ভালো করে খোঁজ নিন ম্যাডাম, ওটা কিন্তু গন্ডগোলে। আর ওনার মেয়ে বউকেও আমার খুব একটা সুবিধের লাগে না, বুঝলেন না? মানে আসলে যা দেখেছি তার পরিপ্রেক্ষিতেই বললাম কথাটা। এই মেয়ে তো টাকা চাইতে এখানে চলেও আসতো, না দিলেই চিৎকার করে ঝগড়া করতো। আর বউয়ের সাথে তো একদমই ঠান্ডা সম্পর্ক, পাত্তাই দিত না বউকে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার, আর স্যারের চরিত্র তো কিছু একটা বলতে যাচ্ছিলেন মনে হলো। স্যারের চরিত্র যে খুব ভালো ছিল তা নয়, বাজে পাড়ায় যেত, হ্যাঁ বুঝতেই পারছেন, এর চেয়ে বেশি কিছু আর জানি না। বাবা, জ্যোতিষীর কি চরিত্র! আহা! তবে আপনি কিন্তু অনেক কিছুই জানেন দেখছি। অথচ মেঘা কিন্তু আমাদের এসব কিছুই বলেনি, কিন্তু দুজনের প্রায় একই সময় থেকেই আছেন। স্ট্রেঞ্জ। যাকে, আমরা এখন আসলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে সৌনক বলল, যা যা জানতে পারলাম, সাসপেক্টেড তো কোনো শেষ নেই। কে কে বলো তাহলে? আলেয়া, ওর মা বিজয়া। আর বিজয়া কেন? এই দাঁড়াও, এখানে না, গাড়িতে চলো। গাড়িতে উঠে অলি আবার জিজ্ঞেস করল, এবার বলো তো, বিজয়া কেন? সম্পর্কটা ভালো ছিল না তাই সন্দেহ করছো? না না, সেটা না, মানে তবে হতেও তো পারে যে প্রশান্তের মৃত্যুতে ওর কোনো সুবিধা আছে। আচ্ছা বেশ, দুজন হলো, আর কাকে রাখবে? কেন? ক্লায়েন্ট আর থ্রেটিং কলটা? শোনো না, ইন্সপেক্টর পিনাকিকে একবার ফোন করো তো। ওই কল লিস্টটা হাতে না পাওয়া অবধি থ্রেটিং কলটা আইডেন্টিফাই করা যাবে না। হ্যাঁ, করলে কি আর বলতাম না তোমায়? মালটা 1 নম্বরের তেদর, ঠিকঠাক করলে হয়। বলা যায় না, হয়তো নিজে ক্রেডিট নেওয়ার জন্য দিলেই ভুলভাল। আমার মনে হয় না এরকম কিছু করবে বলে। অলিকে বাড়িতে ড্রপ করে সৌনক বাড়ি ফিরে যাচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। ইয়েস, ইন্সপেক্টর পিনাকি, বলুন। হ্যাঁ হ্যালো, আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি, দেখে নিন। আর একটা আননোন নাম্বার থেকে কদিন ধরে বারবার কল এসছে দেখলাম। বাকি নাম্বারগুলো যা দেখার আপনারা দেখে নিন। তবে ওই নাম্বারটা অনেকবার ইনকামিং কলে দেখে আমি ডায়াল করে দেখেছি, এখন বলছে নট রিচেবল। এনিওয়ে, আপনারা তাও দেখে নিন আরেকবার। ফোনটা রেখে হোয়াটসঅ্যাপ চেক করেই অলিকে লিস্টটা পাঠিয়ে দিল সৌনক। হোয়াটসঅ্যাপটা চেক করে অলি একটা খাতায় নাম্বারগুলো নোট করতে লাগলো। তারপর যেখানেই সন্দেহ হলো সেগুলো মার্ক করে রাখলো। মার্ক করতে করতে হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল অলির। সৌনককে ফোন করে বলল, শোনো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মৃত্যুর আগের দিন প্রশান্তর মেয়ে অনেকবার ফোন করেছিল। ঘুরতে গিয়ে বাবাকে এতবার ফোন কেন করলো? মেবি টাকা চাওয়ার জন্য, যেটা রজতাবু বললো আর কি। ইয়েস, আর সেটা দিতে রাজি না হওয়ায় রাগে বাবাকে। তবে থ্রেটিং কলের কেসটাও কিন্তু দেখতে হবে। নট রিচেবল বলছে, তাই তো? তবে নাম্বারটা কার সেটা একবার কাস্টমার কেয়ারে কল করলে তো জানা যাবে। হ্যাঁ হ্যাঁ অলি, আমি ফোন করে দেখছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে সৌনক আবার ফোন করলো। নাম্বারটা রাশি খান্না নামের একটা মেয়ের, পরিচয় দিয়ে ওর ঠিকানাটাও জেনে নিয়েছি। যাবে নাকি একবার বিকেলে? আরে আমার কোনো প্রবলেম নেই। বিকেলবেলা রাশি খন্না নামের সেই মেয়েটির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অলি আর সৌনক। তবে অনেক খুঁজেও সেই বাড়ি কিন্তু পাওয়া গেল না। অলি বলল, ভুয়ো ঠিকানা, সব চাল। এবার কি করে নাম্বারটা চেস করবো সৌনক? আচ্ছা ঠিক আছে, আগে চলো বাড়িতে বসে একটু কথা বলি। অনেক কিছু জানতে পেরেছি, সব বলার আছে। সৌনকের বাড়িতে গিয়ে আবার দুজনে গভীর আলোচনায় বসল। হ্যাঁ শোনো অলি, ক্লায়েন্টদের পুরো লিস্টে আমি খুব ভালো করে চেক করলাম, সন্দেহজনক কিচ্ছু নেই। যারা অনেক টাকা দিয়ে রত্ন কিনেছে তাদের অনেককে আমি ফোন করলাম, বুঝলে। তবে তারা তো বেশ স্যাটিসফাই, মনে হলো কারোর কোনো অভিযোগই নেই। জ্যোতিষী হিসাবে কিন্তু খুব ভালো ছিল লোকটা, একদম তুখর ভাগ্য বিচার করত। তবে হ্যাঁ, ওই থ্রেটিং কলটাই ভাবাচ্ছে। এছাড়া কল লিস্টে তেমন সন্দেহজনক কাউকে পাইনি, ওই আলিয়া ছাড়া।
ওর বাবাকে 2 দিন ধরে সমানে ফোন করেছে। আর হ্যাঁ, একটা দারুণ তথ্য জেনেছি। প্রশান্তর ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটটা প্রায় সবগুলোই বিজয়ার নামে নমিনেট করা। মানে বুঝছো তো? নমিনেশন মানে মা মেয়ে হাইলি সাসপেক্টেড, তাই তো? আরও আছে, শোনো। আমি প্রশান্তের চেম্বারের যে সহায়িকা তাকে আরেকবার ফোন করেছিলাম। এবার যা বলবো তুমি আরও চমকে যাবে। সাসপেক্ট আরও একজন, ইনফ্যাক্ট 2 জন। কে তারা? ওয়েল, তাদের 2 জনের সাথেই আমরা কথা বলেছি আগে। প্রশান্তর অ্যাসিস্ট্যান্ট রজতাভ আর মেঘা। হোয়াট? কিন্তু ওদের কি মোটিভ? এনিওয়ে, সহায়িকা কি বলল? হ্যাঁ, ও তো বললো নাকি এদের 2 জনের সাথেই সম্পর্ক খুব খারাপ ছিল প্রশান্তের, প্রায় নাকি ঝগড়া হতো। ওদের ছাড়িয়ে দেবেও বলেছিল, তবে ওরা নাকি প্রশান্তকে ব্ল্যাকমেল করে হুমকি দিয়ে জোর করেই চাকরিটা করছিল। তবে ঝামেলাটা কি নিয়েছিল? দেখো, মেঘার ব্যাপারটা তো উনি বলতে পারলেন না, তবে হ্যাঁ, রজতাভ নাকি টাকা চেয়েছিল প্রশান্তের কাছে। ন্যাচারালি ও দেয়নি। সেই আগেই কি তাহলে খুন করতে পারে? মেঘারটাও কিন্তু জানতে হবে সৌনক, আর থ্রেটিং কলটা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকেই। কিন্তু কিভাবে? আচ্ছা, কাল একবার প্রশান্ত চেম্বারে যাব, ভালো করে না একবার দেখতে হবে। সেই দিন ঘুরেই কিছু পেলাম না, কাল আর গিয়ে কি হবে? দেখো, এমনিতেও ওটা বন্ধ হয়েই পড়ে আছে, কেউ তো ওখানে যায়নি, রাইট? তাহলে চলো না একবার চুপি চুপি ঢু মেরে আসি, বলা যায় না যদি নতুন কিছু পাই। পরের দিন প্রশান্ত ঘোষালের চেম্বারে গিয়ে তালা বন্ধ দেখে সৌনক বলল, এ কি, তালা ভেঙে ঢুকবে নাকি? না না, এত কাঁচা কাজ করবো না বন্ধু। এই দেখো চাবি। আরে, এটা কোথায় পেলে? সারপ্রাইজ। অ্যাকচুয়ালি পিনাকি এটা দিয়েছে, ওকে ফোন করে অনেকবার বললাম, আর কি মনে হলো ও রাজি হয়ে গেল। তারপর আমার বাড়িতে লোক পাঠিয়ে এটা দিয়ে গেল। আরে এবার চলো। তালা খুলে ঢুকেই সব ঘর ভালো করে খুঁজতে লাগলো দুজনে। তবে অনেকক্ষণ খুঁজেও যখন কিছুই পাওয়া গেল না, হতাশ হয়ে সোফায় বসে পড়ল। সৌনক বলল, কিছুদিন আগে আসলে হয়তো কিছু পেতাম, এখন কিছুই নেই। না, এটা একেবারেই তোমার ভুল ধারণা। আরে সেই দিন থেকেই তো চেম্বারটা বন্ধ, অ্যাজ পার পুলিশ ইনস্ট্রাকশন, আর ওদের কাছেই কিন্তু চাবি ছিল। তাই এর মধ্যে এখানে আর কেউ আসবে না, এটা আমি কনফার্ম। ওকে, তবে কিছুই তো পাওয়া গেল না অলি। বলছি, আর একবার খুঁজবে? আবারও খুঁজতে লাগলো ওরা। তবে এবারেও ঘর, বাথরুম, ডাস্টবিন সব জায়গা খুঁজেও তেমন কিছুই উল্লেখযোগ্য পাওয়া গেল না। শোনা, খুনি কিছু না কিছু একটা ভুল তো করবে, এত চালাক কি করে হয়? কিছু একটা তো আছেই। আচ্ছা, ফলের ছুরি দিয়ে নাকি খুন হয়েছে, ছুরিটা কি এখানকারই? হ্যাঁ, সেটা হতেই পারে। তবে তো মেঘা বা রজতাভকেই তুমি, তাই তো? তবে ছুরিটা যদি এখানকার হয় তাহলে এটার কিন্তু হাইলি চান্স আছে, কিন্তু প্রমাণ করব কি করে? এই ওয়েট, সহায়িকা রানু, ওকে একবার ডাকো তো। আর হ্যাঁ, ইন্সপেক্টর পিনাকিকেও বলছি ছুরিটা একবার নিয়ে আসতে। এছাড়াও আর একটা গুড নিউজ আছে, সবার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট তো আজই আসবে। কারোর না কারোর তো ম্যাচ করবেই, কারণ খুনি এদের মধ্যে কেউ একজন, এটা আমি কনফার্ম। তাহলে রানুকে ডাকার দরকারটা কি? দরকার আছে শোনো, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলেই যে সে খুনি তা তো নাও হতে পারে, তাই না? আরও কোনো রহস্য নিশ্চয়ই আছে, আর সেই জন্যই তো রানুকে ডাকাটা দরকার। 13 দিন মৎস্যমুখের অনুষ্ঠানে অলি আর সৌনককে নিমন্ত্রণ করা হয়েছিল, তবে ওরা যায়নি। তার পরের দিন ওরা বিজয়ার সাথে দেখা করতে ওদের বাড়ি যায়। কাজ তো ভালো করে হয়েই গেল মিসেস ঘোষাল, এবার আসল কথায় আসা যাক। আসল কথা মানে? খুনি কি ধরা পড়লো? হ্যাঁ, পড়েই গেছে ধরে নিন, শুধু পর্দার আড়ালে আছে। এবার সেই আড়াল থেকে তাকে টেনে বের করব আমরা। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার স্বামীর ন্যায় বিচার হবেই। আচ্ছা, আপনার মেয়ে আলিয়া কোথায়? ওনাকে যে এখন থাকতে হবে, ইনফ্যাক্ট আরও অনেককেই থাকতে হবে, এক্ষুনি তারাও আসবে। তাই প্লিজ আলিয়া ম্যাডামকেও যদি একবার ডেকে দিতেন খুব ভালো হতো।
কলিং বেল বাজতেই সহায়িকা রানু এসে দরজা খুলে দিল। মেঘা আর রজতাভ ইতস্তত হয়ে ঘরে ঢুকল। বিজয়াকে মেঘা বলল, আসলে ওলি ম্যাডাম অনেক করে আসতে বলল, তাই আর কি আমরা বাধ্যই হলাম আসতে। আপনি কি ওনাকে কৈফিয়ত দিচ্ছেন? ইটস ওকে, আপনারা দরকারেই তো এসেছেন, আর তদন্তের প্রয়োজনে আসতে হবেই সবাইকে। তাহলে মিসেস ঘোষাল, প্লিজ আলিয়াকে ডাকুন, এখনই প্রমোদবাবুও চলে আসবেন। দেন আমরা ক্রাইম সিনের রেজাল্টটা ডিক্লেয়ার করব। আলেয়া ভিতরের ঘরে ছিল। ওকে জোরে ডাক দিল বিজয়া। মনা, মনা একবার আয়, মনা। কি হয়েছে মা? আর এই এত ভিড়ে আমাকে এবার ডাকলে কেন? তা তোমাকে যে একটু বসতেই হবে। বাবার খুনিকে সেটা জানতে চাইবে না? ও মাই গড, ধরা পড়েছে তাহলে? দেখুন, ধরা তাকে পড়তেই হতো। অলির কাছে কোনো কেস এলে সেখানে খুনি ধরা পড়ে না এমনটা হয় না। এনিওয়ে, এখন শুধু প্রমোদবাবু আসার অপেক্ষা, তারপরেই আমরা শুরু করব। মিনিট 5 পরে প্রমোদ সরকারও এসে পৌঁছলেন। এরপর অলি বলতে শুরু করল, মিসেস ঘোষাল, আপনি একটু শুনলে আশ্বস্তই হবেন এই কেসের ঠিক কতজন সাসপেক্ট। কিন্তু খুন তো একজনই করেছে, তবে সন্দেহের তালিকায় কিন্তু 4 জনকে রাখতে হয়েছিল, যাদেরকে আমি চিনি। এছাড়াও অজানা একজনও কিন্তু ছিল এই লিস্টে, যার কোনো খোঁজ আমরা পাচ্ছিলাম না। তবে মজাটা কি জানেন? খুনি ধরা পড়তেই সেই ধাঁধাও সলভড। এনিওয়ে, প্রথমেই বলি, খুনি কিন্তু অত্যন্ত চালাকি করেই খুনটা করেছে। তবে ওই সব চালাকিরই তো একটা শেষ থাকে, তাই অ্যাট লাস্ট সেই শেষটা আমরাই করেছি। মিস মেঘা, আপনি প্রশান্তবাবুর ব্যক্তিগত কোনো কথাই কিন্তু আমাদেরকে বলতে চাননি, বেশ চালাকি করেই ব্যাপারটা এড়িয়ে গেছেন। তবে রজতাভ আমাদের সবটাই বলেছে, তারপরে ওকে সন্দেহের তালিকায় আমরাই রেখেছি, কারণ আপনাদের সবার মধ্যে একমাত্র ওনার ফিঙ্গারপ্রিন্টই ম্যাচ করেছে উইপনের ফিঙ্গারপ্রিন্টের সাথে। কি বলছেনটা কি? তার মানে রজতাবদা বাবাকে? আরে ম্যাডাম, এখনও আমরা কিছুই বলিনি। আপনি প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করুন। অলি, কন্টিনিউ। আমরা মোটিভ খুঁজছিলাম, তাও পেয়ে গেলাম। রজতাবুর সাথে প্রশান্তবাবুর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রজতাবু ওনার কাছে কিছু টাকা চেয়েছিলেন, কিন্তু পাননি, তাই সেই আগে খুন করতে পারেন। মানে চান্স তো ছিলই, ছিল বলছি কারণ বাস্তবে তা নয়। তাহলে প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্টটা মিলল কী করে? শুধু তাই নয়, সেদিন প্রশান্তবাবুর লাশের পাশে একটা বিড়িও পাওয়া গিয়েছিল, যদিও তার একটু অংশ ব্যবহৃতই ছিল, মানে বিড়িটা প্রায় গোটাই ছিল। আর রজতাভকে আমরা সেদিন ওর বাড়িতে গিয়ে বিড়ি খেতে দেখেছি। এরপর দেখা গেল খুনিটা ও নয়। এখানেও একটা প্রশ্ন আসে, তাহলে ওই বিড়িটা ওভাবে পড়েছিল কেন? কে ফেলেছে? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ। যে খুন করেছে সে ওনাকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চায়। তবে অপরাধ করে পার পাওয়া কি আর অত সোজা? সোজা নয়, তাই তো আমরা আছি, মানে পুলিশ আছে। এমনিতে প্ল্যানটা খুব সুন্দর করেই সাজানো হয়েছিল, সেই মতোই বাথরুমের জানলায় কপারটা খুলেও রাখা হয়েছিল। ওয়েপন অর্থাৎ ছুরিটা পেটের ভেতরে ঢোকানো ছিল, যাতে ফিঙ্গারপ্রিন্টটা নিতে পারি। সবই ঠিক ছিল, তবে ওই থ্রেটিং কলটাই যত গন্ডগোল করলো। খবর নিতে গিয়ে জানলাম যার নাম্বার, সেই নাম, ঠিকানা সবটাই ভুয়ো। তারপর প্রশান্তবাবুর অফিসে গিয়ে আবার ভালো করে চারপাশটা খুঁজলাম, কিছুই পেলাম না। রানুকে ফোন করে ডাকলাম, তখনই ও বলল চেম্বার পরিষ্কার করতে গিয়ে নাকি একটা সিম কার্ডের খাপ পেয়েছে। মানে সিম কার্ডটা হয়তো কাজ হয়ে যাবার পর বাইরে কোথাও ফেলে দেওয়া হয়েছে। তবে ওই খাপটা আপনি এখানেই ফেলে দিলেন মেঘা? ইস, খুব খারাপ কাজ করলেন এটা। এত সুন্দর প্ল্যান সাজিয়ে নিজের হাতেই সবটা মাটি করলেন। নয় আপনাকে ধরা এত সহজ হতো না, যদিও মোটিভ ছিল। আপনার সাথে প্রশান্ত ঘোষালের সম্পর্ক তিক্ত ছিল কিছু কারণে, তাই আপনি সন্দেহের তালিকায় অবশ্যই ছিলেন। তবে শেষের দিকেই আপনাকে রেখেছিলাম। তবে আপনি যে মেইন রোলটা প্লে করলেন।
আমি কিছু করিনি, বিশ্বাস করুন, কিচ্ছু করিনি আমি, কিচ্ছু না। হ্যাঁ মানছি, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না ঠিকই, কিন্তু আমি এটা করিনি, শুধু পেটের দায়ে কাজটা করছিলাম। আর যাই হোক, একটা ভালো টাকা তো পেতাম এখান থেকে, ও জন্যই। নাহলে ওনার যে ছোট মন, একটা দিনও ছুটি দিত না। এমনকি মায়ের অত শরীর খারাপের কথা শুনেও ছুটি দিতে রাজি হলো না। একদিন মা এতটাই অসুস্থ হলো যে মাকে ওই অবস্থাতে রেখে কাজে আসা সম্ভব ছিল না, তাই আসেনি আমি। পরের দিন যখন কাজে এলাম, তখন স্যার বলল, তোমাকে শোকজ করা হলো মেঘা, নাও গেট আউট। কি বলছেন নাকি স্যার আপনি? কিন্তু কেন? আমি বলেছিলাম ছুটি দেওয়া সম্ভব নয়, তারপরেও তুমি এত বড় দুঃসাহস হলো কি করে তোমার? স্যার, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মা খুবই অসুস্থ, আর এটা শোনার পরেও আপনি আমাকে একটা দিনের জন্যও ছুটি দেননি। তাই রোজই আসার চেষ্টা করেছি আমি। তবে কাল মা অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। ডক্টর বললেন অত্যন্ত হাই প্রেশার, ডেঞ্জার লেভেল, প্রয়োজন পড়লে নাকি হসপিটালে ভর্তি করতে হতে পারে। এই কথা শোনার পর আমি কি করে আসতাম স্যার? মাকে যে দেখার আর কেউ নেই। শাট আপ মেঘা, বি প্রফেশনাল। বাচ্চাদের মতো এইসব বাহানা করবে না। ছি স্যার, ছি, আপনি আমার মায়ের শরীর খারাপকে বাহানা বলছেন? হ্যাঁ, ছেলে খেলা বলছেন? আমি নাকি এইসব বাহানা করছি বাচ্চাদের মতো? বাহ বাহ, খুব ভালো। আপনার মতো মানুষের সাথে আমি কাজই করতে চাই না। আপনি কি ছাড়বেন আমাকে? আমি এই মুহূর্তে আপনার চোখের সামনে আপনার এই চাকরি ছেড়ে দিচ্ছি। কথাটা বলেছিলাম ঠিকই, তবে পরক্ষণেই অনুভব করি ভুল করে ফেলেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। দরকার যখন আমার, তখন নত তো আমাকেই হতে হবে, তাই না? তাই আবার স্যারের কাছে গিয়ে পায়ে পড়ে চাকরি ফেরত পাই। তবে তারপর থেকে স্যার অত্যন্ত খারাপ ব্যবহার করতেন আমার সাথে। না পারছিলাম জবটা ছাড়তে, আর না পারছিলাম কাজটা খুশি হয়ে করতে। এইভাবেই চলছিল সব। আর তারই মধ্যে স্যার এভাবে খুন হলেন। বিশ্বাস করুন আপনি, আমি খুন করিনি, সত্যিই খুন করিনি। এত বড় সাহস আমার নেই আমার। তা আমি কখন বললাম যে আপনি খুন করেছেন? আশ্চর্য, আপনি তো নিজেই বলছেন। চুপ করে গেল মেঘা। আপনি তো খুন করেননি, তবে খুন করতে হেল্প করেছেন। এবার বলুন, থ্রেটিং কলটাও কি আপনি করেননি? জালি সিম কার্ড নিয়ে প্রশান্ত ঘোষালকে দিনের পর দিন হুমকি দেননি? তারপর কাজ হয়ে গেলে সিম কার্ডটা ফেলে দিয়েছেন। কোনটা মিথ্যে বলুন বলুন? ওই ফোনটা আমি করতাম, তবে সেটা বাধ্য হয়ে। কে বাধ্য করলো আপনাকে? বলুন, কে সে? আলেয়া ম্যাডাম। ওনার টাকাটা দরকার ছিল, স্যার দেননি, তাই এটা উনি প্ল্যান করে। আমারও টাকার দরকার ছিল, তাই একেবারেই রাজি হয়ে যায়। ফোনে ক্লায়েন্টের নাম করে টাকা ফেরত চেয়েছিলাম। টাকাটা দিলে আমি 30% পেতাম। Just shut up. Just shut your mouth up. ওলি ম্যাডাম, আপনি এইসব কথা বিশ্বাস করবেন না, ওকে? বিলিভ মি, এই সব কথা মিথ্যে এগুলো। এই তুমি কি বলছো বলো তো এইসব? হ্যাঁ ম্যাম, কি হয়েছে বলো তো? ও তো নিজে ধরা পড়ে গেছে, তাই আমাকে এভাবে ফাঁসাচ্ছে। হ্যাঁ ম্যাম, আমাকে ফাঁসাচ্ছে, বিশ্বাস করুন ম্যাম। আই ডিডন্ট ডু এনিথিং, ট্রাস্ট মি। বেশ, তাহলে আপনিই বলুন সত্যিটা কি? সত্যি এটাই যে আমি বাবাকে মারার কথা ভাবতেও পারি না। হ্যাঁ, পছন্দ করতাম না ঠিকই, তবে আমি আমার বাবাকে খুন করিনি। হি ওয়াজ আ ভেরি সেলফিশ ম্যান, খুব খুব সেলফিশ ছিল। শুধু না নিজেরটাই বুঝতো, আমার আর মায়ের কথাটা
কোনো দিনও ভেবে দেখেনি, তাই বলে আমিও আমিও ওর জন্য কোনোদিন কোনো ফিলিংস রাখিনি। বাবার দায়িত্ব তো উনি কোনোদিনই পালন করেননি, তাই আর কি। কিন্তু তাই বলে আমি আমার নিজের বাবাকে মেরে দেবো এইসব কিন্তু আমার কল্পনাতেও আসেনি, বিশ্বাস করুন, এইটাই সত্যি। থ্রেটিং কলটা তাহলে কেন করিয়েছিলেন? আরে আমি বলছি তো, আমি করাইনি কোনো ওইসব থ্রেট কলটা, আমি করাইনি, বিলিভ মি ম্যাম, আই রিয়েলি ডিডন্ট ডু এনিথিং। তাহলে আপনার ল্যান্ড নাম্বার থেকেই কলটা করেছিলেন খুনিকে? মানে ল্যান্ড নাম্বার থেকে খুনিকে কল করেছিল, কথাটার মানে কি? অস্বীকার করে কোনো লাভ হবে না আলেয়া, থ্রেটিং কলটা তো আপনিই করিয়েছিলেন, সেটা আমরা জানি। তবে কেন, এই প্রশ্নটা আসতে একটা উত্তর আসে। আপনি আপনার বাবাকে ভয় দেখিয়ে বাগে আনতে চেয়েছিলেন, যাতে সে সব টাকা দিয়ে দেয়, আর সেটা যখন দিল না তখন আপনি অন্য পথ বাঁচলেন, সিম্পল। আর খুনের আগে আপনার নাম্বার থেকে একটা কল গেছে খুনির ফোনে। কি শোনক, একটু বুঝিয়ে বলো এবার। মিস আলেয়া, খুনের দিন সকালে আপনি কি মেঘাকে ফোন করেননি? ঠিক খুনের 1 ঘন্টা আগে? কি মিসেস ঘোষাল, ঠিক বলছি তো? না না মা, তুমি এসবের মধ্যে ঢুকো না, আমি দেখছি। তো তুমি শান্ত হও। ঢুকে তো গেছি মনা, এখনো যদি চুপ থাকি তবে তোকেই সবাই দোষী ভাববে। আপনারা মা মেয়ে হেয়ালি না করে কি সবটা বলবেন, নাকি আমি গুছিয়ে বলবো সবটা? হ্যাঁ, আমি সেদিন ফোনটা করেছিলাম খুনিকে এটা বলার জন্য যেন কোনো প্রমাণ না ছাড়ে, আর সেটাই হলো। চুপ করো মা, কি সব বলছো? হ্যাঁ ঠিকই বলছি, ভুল করে সবটাই যখন ভুল করেছি, এই ভুলটা তো করারই ছিল। মেঘা, আপনি কি এখনো বলবেন যে খুনটা আপনি করেননি? তবে হ্যাঁ, আপনি নিজের ইচ্ছেতে করেননি, এটা তো ঠিক। তবে এটা কে করিয়েছে আপনাকে, মিস আলেয়া নাকি মিসেস বিজয়া? কারণ আসল খুনি আপনি নন, সেটা আমরা জানি। তা আপনি বলবেন নাকি মিসেস ঘোষাল সবটা বলবেন? হ্যাঁ, আমি খুন করিয়েছি ওকে, আমি করিয়েছি। খুনের 1 ঘন্টা আগে আমার ফোনে চার্জ ছিল না, আলেয়ার ফোন থেকে মেঘাকে আমিই ফোন করেছিলাম, এটাই সত্যি। আলেয়া তো এসব কিছু জানেই না। হ্যাঁ, ওর বাবার সাথে ঝামেলা চলছিল, সেই রাগে থ্রেটিং কলে ব্ল্যাকমেল করে বাবার কাছে টাকা চেয়েছিল, ব্যাস এইটুকুই ওর অপরাধ ছিল। ও মা, কি বলছোটা কি তুমি? কি বলছো বলো তো? চুপ করো, এইসব আজে বাজে কথা বলো না তুমি, প্লিজ। মা কি বলছোটা কি তুমি? তুমি সত্যি বাবাকে? না 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 না, এটা হতে পারে না। তুমি খুনি হতে পারো না, বাবা যাই করে থাকুক না কেন, তাই বলে তুমি বাবাকে সত্যি মেরে দেবে? হ্যাঁ, না 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 মা, how did you do it? কি করে করলে তুমি এটা মা? আমার কথা তুমি একবারও ভাবলে না? কি করে করলে? তুমি এবার জেলে চলে গেলে আমি যে একা হয়ে যাবো মা, আমি যে একেবারে একা হয়ে যাবো। জানি মনা, তোর কষ্ট হবে, কিন্তু সারাটা জীবন তো তোর কথা ভেবেই চুপ করেছিলাম। লোকটা তো শুধুই জ্বালিয়েছে আমায়, সব তো সহ্য করে গেছি। ওনার কাজ নিয়ে ব্যস্ততার জন্য একা হাতেই তো তোকে মানুষ করেছি মনা। বাবার থেকেও তুই অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিস। ফিনান্সিয়ালি ছাড়া তোর বাবা তোর জন্য কোন দায়িত্বটা পালন করেছে? কিছু বলতে গেলেই তো জুটেছে চড় লাথি, তাও সহ্য করেছি। মায়ের কাছে যেতে দিত না, যদি বা লুকিয়ে গিয়েছি, যেই ফিরেছি থাপ্পড় মেরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিয়েছে। প্রচন্ড ঠান্ডায় আমাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছে পাড়ার লোকজন। আমার লজ্জায় মাথা কাটা গেছে। তবে তোর বাবার সেদিকে কোনো ভ্রুক্ষেপই হয়নি। বলি ম্যাডাম, আপনি পাড়ার লোকদের কাছে খবর নিতে পারেন, তারা সব দেখেছে। আমার বাড়ির লোকদের
কখনো কোনো হেল্প করতে দিত না লোকটা। আসলে পছন্দ করতো না ওদের, এমনকি আমার কথা ভেবেও কোনোদিন রাজি হয়নি। আসলে আমাকে তো কখনো ভালোই বাসেনি। তবে আর পারলাম না, যখন দেখলাম শেষ বয়সে এসেও বিন্দু মাত্র চেঞ্জ হলো না তোর বাবা। সেদিনও ঘরে বসে কাজ করছিল। আমি কাজের মাঝখানেই ওকে বলি, একটা দরকারি কথা ছিল। আমিও দরকারি কাজ করছি। মায়ের খুব, বাবার খুব শরীর খারাপ, ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে। তো আমি কি করব? তোমার ভাই দেবে। ভাইয়ের পক্ষে অতগুলো টাকা দেওয়া সম্ভব না, তাই তো তোমাকে বলছি। অসম্ভব, আমি পারবো না। উনি তোমার শ্বশুর হন। ছাড়ো তো শ্বশুর, শালা একমাত্র মেয়ের জন্য কোনোদিনও একটা বাড়তি কিছুই দিল না। প্রশান্ত, ভদ্রভাবে কথা বলো। ছাড়ো তো, ভদ্রতা মারিও না। এমনকি আমি বিজনেস করতে চেয়েছিলাম, দিয়েছে কিছু, তাহলে আমি কেন দেব? মরুক আপদ। ছি, কি মুখের ভাষা তোমার, কি নোংরা তুমি। ছি, ভালো করেই তো জানো বাবা সেই সামর্থ্য ছিল না কোনোদিন, থাকলে কি দিত না? তবে তোমার আছে, তাও তুমি। হ্যাঁ আছে তো, তাও দেব না, ব্যাস হয়েছে। যাও এবার নিজের কাজ করো, অনেক কাজ আছে আমার, যাও। তোমাকে দিতেই হবে, টাকাটা না জোগাড় হলে যে বাবা বাঁচবে না। মরুক, আমার তাতে কি? আর বিরক্ত করো না, যাও এখান থেকে। এটা তোমার ফাইনাল ডিসিশন? আরে হ্যাঁ রে বাবা, উফ। সব টাকা যখন নিজেই ভোগ করবে তবে আমাকে নমিনেশন করলে কেন? লোক দেখাতে? হ্যাঁ তো যাও, না ক্ষমতা থাকলে আমাকে খুন করে টাকাটা নিয়ে যাও, সব তো তোমারই হবে। তবে বেঁচে থাকতে ওই বাড়ির কাছে একটা টাকাও দেব না আমি। এই কথাটাই আমার মনে স্ট্রাইক করে। বাবাকে বাঁচাতে গেলে টাকাটার খুবই দরকার ছিল, আর বাবার কিছু হলে মা কি নিয়ে থাকবে? ভাই তো কাজে সূত্রে ঘরেই থাকে না, আর 1 টাকাও সংসারে দেয় না। একটা সংসার বাঁচানোর জন্য প্ল্যান করতে থাকি আমি। ঠিক তখনই মেঘার কথা মনে পড়ে। যদিও প্রথমে ও রাজি হয়নি, তবে ওর টাকার খুব দরকার ছিল, তাই শেষেও রাজি হয়। তারপর ওকে প্ল্যানটা বলি, সেই মতোই ও। মেঘা, বাকিটা তুমি বলো। আমারও টাকার খুব দরকার ছিল, তাই তাই আর রাজি না হয়ে উপায়ও ছিল না আমার কাছে। তারপর আমি আর ম্যাম দুজনে মিলে প্ল্যানটা করি। বেসিক্যালি পুরো প্ল্যানটাই ম্যামের, আর আর আমি প্ল্যানটাতে পুরোপুরি রাজি হই এই ভেবে যে একটা নিষ্ঠুর, স্বার্থপর, ব্যক্তিত্বহীন মানুষ যে কখনো কারোর কথা ভাবে না, তার বোধহয় এই মৃত্যুটাই প্রাপ্য। প্রচণ্ড রাগ ছিল আমার, আর সেই রাগ থেকেই সাহসটা আসে। ম্যামের সাথে যে প্ল্যান হয়েছিল সেই মতোই সেদিন ফল কাটার জন্য ছুরিটা রজতাবুকে দিয়েছিলাম, তাই ফিঙ্গারপ্রিন্টে ওর ছাপ পাওয়া গেছে। আর খুন করার সময় গ্লাভস পরে নিয়েছিলাম, আর খুনটা করেই একটা বিড়ি ধরিয়ে আবার নিভিয়ে দিয়ে লাশের পাশে ফেলে দিই। আর আর তারপর জানালার কপারটা খুলিনি। তবে তুমি কি করে ভাবলে যে সেই ফিঙ্গারপ্রিন্টটাই রজতাবকে দোষী প্রুফ করবে? আর খুনি যে গ্লাভস পরে খুন করবে এটা তো জানা কথাই, আর বিড়িটা ওইটুকু ধরিয়ে নিভিয়ে দিলে এটা তো কাঁচা প্রমাণ। তাই মোটিভ থাকলেও আমরা জানতাম রজতাব খুনটা করেনি, বরং আমরা আলেয়া আর মিসেস ঘোষালকেই সাসপেক্ট করেছিলাম বেশি। তবে মেঘা, শুভ কাজটা যে তুমি করেছিলে সেটা সেদিন সকালে তোমার ফোনে ওই কলটা না গেলে ধরাটা একটু মুশকিল ছিল। থ্রেটিং কলটা তো তুমিই করেছিলে, এটা জানার পর থেকেই তোমাকে আমার বেশ সন্দেহ হয়েছিল। তবে আলেয়ার মোটিভের কাছে তোমারটা বেশ তুচ্ছ। তবে পরে জানলাম সেই আলেয়ার কথাতেই তুমি থ্রেটিং কল করেছিলে। কি অদ্ভুত, তাই না? তারপর তোমাকে আর আলেয়াকেই খুনি ভেবেছি আমরা। তবে যখন জানলাম যে মিসেস ঘোষালের নামে নমিনেশন, তখন থেকে আর আলেয়াকে মাথাতেই রাখিনি, কারণ শুধুই রাগের বশে খুন করাটা তখন মোটিভ হিসেবে আমার ভীষণ উইক লেগেছিল। তার থেকে সম্পত্তি নিজের নামে করে নেওয়াটাই অনেক স্ট্রং মোটিভ। তবে মেঘা, সেই তুমিই নাকি খুনি। মিসেস ঘোষাল, আপনি যদি সেদিন আপনার মোবাইল থেকে ফোনটা করে
কল লিস্ট থেকে মেঘার নাম্বারটা ডিলিট করে দিতেন, তাহলে আর আজকে আলেয়াকেই আমরা খুনি ভাবতাম। আসলে পেশাগত খুনি হলে এই ভুলটা করতো না। খুবই কাঁচা কাজ, বুঝলেন? আর ওই ভুলটা করেছিলেন বলেই তো মেঘার ওপর আমরা নজর রাখতে শুরু করি, আর ওর ফোনটাও ট্র্যাক করি। আর তারপরেই যখন মেঘা আপনাকে ফোন করে তখন সব কথা আমরা শুনে নিই। আরে তুমি ফোন করছো কেন? টাকা তোমার অ্যাকাউন্টে ঠিক সময় পৌঁছে যাবে। আগে তো আমি সব পাই, এখনো অনেক ফর্মালিটিস আছে জানোই তো, সেগুলো মিটলে তারপর তো তোমাকে দেব। সরি ম্যাম। আচ্ছা রাখছি তাহলে, তবে দেখবেন যেন আমি কোনো ঝামেলায় না পড়ি। আসলে আমার মাকে কিন্তু দেখার কেউ নেই ম্যাম, ধরা পড়লে তো। ধরা পড়বে কি করে? রজতাবকে তো ওই জন্যই প্ল্যান করে। যাই হোক, গুড জব মেঘা। সত্যি ভাবা যায় না, এই জন্যই বলে খুনি কিছু না কিছু ভুল তো করেই। যাই হোক, কেসটা আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। মিসেস ঘোষাল, এবার তৈরি হয়ে নিন। জেলের দরজা যে আপনার জন্য অপেক্ষা করছে। হতে পারে আপনার টাকাটা দরকার ছিল, তাই বলে এভাবে নিজের স্বামীকে প্ল্যান করে মেরে ফেলবেন নিজের মায়ের ভালো করার জন্য? বাহ, আবার একজন নির্দোষ মানুষকেই ফাঁসাচ্ছিলেন। কি সাংঘাতিক আপনারা! রজতাবু পাশ থেকে বলে উঠল, আমি তোমার কি ক্ষতি করেছিলাম মেঘা? আমাকে এভাবে মানছি টাকাটা তোমার প্রয়োজন ছিল, কিন্তু তাই বলে একবারও বিবেকে বাঁধলো না। ছি মেঘা, ছি ছি। মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বেশ, সব তো মিটেই গেল। তাহলে এবার পুলিশকে ডাকছি। আমি অলরেডি মেসেজ করে দিয়েছি ইন্সপেক্টর পিনাকিকে, কলিং বেল বাজলো বলে। আলেয়া কাঁদতে কাঁদতে মাকে বলল, হয়তো তুমি ঠিকই করেছো মা। বাবার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগছে না, একটুও না। তবে তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। সেই তো কিছুই পেলে না তুমি, তাহলে কি লাভ হলো এরকম করে? বলো তো মা, কি লাভ হলো? তুমি এটা কি করলে, কি করলে? বিজয়া চুপ করেই রইল। পুলিশ এসে মেঘা আর বিজয়া ঘোষালকে অ্যারেস্ট করল। অলি আর সৌনক ওদের বাড়ি থেকে ফিরে এলো। সেদিন রাতে অলি ডিনার করে বই পড়ছিল। সৌনকের ফোনটা ঠিক তখনই এলো। হ্যাঁ সৌনক, বলো। বলছি বিজি নাকি? আরে না না, বলো না, এই তো বই পড়ছি। কার বই? শার্লক হোমস। অনেক দিন পর। এই কেসের মাঝখানেও একদিন পড়ছিলাম, তবে আজকে ফ্রি মুডে পড়া একটা আলাদাই শান্তি। তা বলো, কি বলবে? বলছিলাম মিসেস ঘোষাল আর মেঘাকে যে হেল্পটা তুমি করবে বলেছো, সেটা ফাইনাল তো? অবশ্যই ফাইনাল। তবে আমার এতদিনের জমানো পুঁজি থেকেই না হয় ওদের কিছু দিলাম, তবে ওটা কিন্তু আমার ভাগের, তোমার অংশ থেকে কিন্তু কিচ্ছু যাবে না। এই একই কথা বলি, তাহলে কিন্তু হবে না। দিলে দুজনেই দেবো। তুমি একা ভালো মানুষ হতে পারো না, হ্যাঁ আমিও হব। থাক, কি সব বলো না। তা তুমি কি খারাপ মানুষ নাকি? হ্যাঁ সেটা ঠিক, নয়তো তোমার সাথে আছি কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ব্যাংকে যাচ্ছি। আর এবারে ছুটিটা কদিনের থাকে দেখা যাক। একটা দিনও তো রেস্ট পাই না, পরপর কেস এসেই চলেছে। সেই এই শোনো না, আমার একটা কল আসছে। উফ, এসে গেল তাহলে। আরে না না, শুভ্র কল করেছে। বাই, সি ইউ সুন।